বাংলাদেশের জন্য খুবই বড় একটা সুখবরের সন্ধান পাওয়া গেছে। বার্তাটা এসেছে ভারত থেকে। এর চাইতে বড় সুখবর আর হতে পারে না। আপনাদের কাছে নিশ্চয়ই একটি খবর ইতিমধ্যেই পৌঁছে গেছে এবং আমার বিশ্বাস আপনারা এই খবরটা শোনার পরে যার পর নাই হতবাক হয়েছেন, বিস্ময়াভিভূত হয়েছেন এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। আপনারা হয়তো সিদ্ধান্ত নিতে পারছেন না যে এটি কি বিশ্বাস করবেন নাকি বিশ্বাস করবেন না। রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে দলীয় প্রজেক্ট বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী তারেক জিয়া এবং মিথ্যা ক্রেডিট নিচ্ছেন জনগণকে ভুল বুঝে। মিডিয়াগুলো তাদের দখলে এক প্রকার প্রোপাগান্ডা করছেন। কথা বলছি ফ্যামিলি কার্ড নিয়ে। দর্শক, আপনারা জানেন যে ফ্যামিলি কার্ড লঞ্চ করা হয়েছে। 12ই মার্চ নতুন জাতীয় সংসদের অধিবেশন। সেই অধিবেশনে শুনছি আমরা ফ্যাসিস্টের দোসর, ফ্যাসিস্টের লেজুর রেখে যাওয়া রাষ্ট্রপতি বক্তব্য দিবে, ভাষণ দিবে। আপনাদের সামনে স্পষ্টভাবে বলে যাচ্ছি, কোন ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য 12ই মার্চ আমরা জাতীয় সংসদে যাচ্ছি না। গভীর রাতে লাইভে এসে 20 দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা 4 আসনে কি হচ্ছে না হচ্ছে তার সাথে বলে দিলেন সরকার থেকে প্রতি রমজানে মানুষের জন্য, জনগণের জন্য খেজুর আসে। এই খেজুর আসার বিষয়টা আজকে ভাইরাল হয়েছে সারা বাংলাদেশের মিডিয়াতে। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা এটা নিয়ে আলোচনার শীর্ষে আছে। গণভোটের উপরে আর কোনো বৈধতা নেই। সর্বোচ্চ বৈধতা একটা সমাজে হচ্ছে গণভোট। সংবিধান বা সংসদ তাদেরকে ক্ষমতা ডেলিগেট করা হয়, কিন্তু ক্ষমতা তারা মালিক নয়। সার্বভৌম ক্ষমতা একমাত্র জনগণ। বিএনপি মনে রাখতে হবে সময় এবং অসময় কি জিনিস। আমরা বিএনপির অসময় বিএনপিকে দেখেছি। গণতন্ত্র বেকায়দায় পড়লে কোথায় থাকে বিএনপি, কোথায় থাকে রাজনৈতিক দল, এটা তো আমরা দেখেছি। গণ অভ্যুত্থান হচ্ছে আমাদের সবার ভিত্তি। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয় কর্মীদেরকে বা স্থাপকদেরকে নিয়োগ দেবেন না, এটি বিএনপি হারে হারে জানে এর পরিণতি কি হয়। সেই কাজ যদি তারা আবার করে তাহলে কিন্তু তাদের পরিণতি আমরা এখনই বলে দিতে পারবো। শুনতে খুব খারাপ শোনাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। ভিডিও শুরুতেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর মূল বিস্তারিত অংশ দেখে আসি। আপনাদের কাছে নিশ্চয়ই একটি খবর ইতিমধ্যেই পৌঁছে গেছে এবং আমার বিশ্বাস আপনারা এই খবরটা শোনার পরে যার পর নাই হতবাক হয়েছেন, বিস্ময়াভিভূত হয়েছেন এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। আপনারা হয়তো সিদ্ধান্ত নিতে পারছেন না যে এটি কি বিশ্বাস করবেন নাকি বিশ্বাস করবেন না। জামাত আমির কেন এই কাজটি করলেন? তিনি কি এই কাজটি না করলে পারতেন না? এই ধরনের নানাবিধ সংশয় আপনাদের হৃদয়ের ভিতরে, মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে, এটি আমি জানি। এবং এই বিষয়টা নিয়ে প্রচুর ট্রল করা হয়েছে, প্রচুর সমালোচনা করা হয়েছে। এমনকি জামাতের যারা কর্মী সমর্থক আছেন তারাও এই বিষয়ে জামাত আমিরকে গালমন্দ করেছেন, আমি নিজে শুনেছি। এবং তারা কটু কথা বলেছেন, সমালোচনা করেছেন, বুদ্ধির অভাব ইত্যাদি কথাগুলো বলেছেন। এই বিষয়টি আমি আপনাদের সামনে অল্প একটু, খুব বেশি বড় করবো না আজকের ভিডিওটা, শুধু এই বিষয়টাই অল্প একটু বলে ছেড়ে দিব। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে জামাত আমির পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি লিখেছেন। খবরের শিরোনাম যেটা, নিজ উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের জন্য তদবির করেছেন জামাত আমির, এই জাতীয় শিরোনাম। এখন এই ঘটনার সত্যতা কতটুকু বা এটি জামাত আমির আদেও লিখেছেন কিনা, লিখলে তিনি কেন লিখেছেন, এই বিষয়গুলো জানা দরকার না? যদি জানা না থাকে তাহলে কিন্তু সিদ্ধান্ত নিতে আমাদের ভুল হয়ে যাবে। মোটা দাগে কথা হচ্ছে সত্য, জামাত আমির এই চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। এখন এই চিঠি আসলে কি জামাত আমির পাঠিয়েছেন না অন্য কেউ পাঠিয়েছেন, এই বিষয়ে আমরা চলুন অল্প অল্প করে একটু একটু করে বোঝার চেষ্টা করি। জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক যিনি উপদেষ্টা ডক্টর মাহমুদুল হাসান, তিনি দীর্ঘদিন ধরে জামাতের পক্ষ হয়ে দেশের জন্য, দেশের বাইরে বিশেষ করে আমেরিকা, ইউরোপ, লাতিন আমেরিকা, আসিয়ানভুক্ত দেশসমূহে, আফ্রিকা, এই সমস্ত জায়গায় বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি, এই বিষয়ে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। বাংলাদেশকে সেখানে তিনি রিপ্রেজেন্ট করেছেন জামাতের পক্ষ থেকে। তাহলে এই বিষয়ে তার বিরাট একটা অভিজ্ঞতা অর্জিত হয়েছে। তার এই অভিজ্ঞতার আলোকে এখন জামাত ইসলাম তো চাচ্ছে যে গতানুগতিক রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসতে। বারবার এটি কিন্তু তারা বলেছে যে বিগত দিনে স্বাধীনতার 54-55 বছরে বাংলাদেশে যে সরকারি দল এবং বিরোধী দলের রাজনীতি আমরা দেখে আসছি, এই ধারা আমরা পরিবর্তন করে দেবো। এটা কোনো রাজনীতি নয়, এটা কোনো সুস্থ মানুষের রাজনীতি নয়, ওটা অসুস্থ প্রতিযোগিতা এবং অসুস্থ মানুষদের রাজনীতি। এই জায়গাটা আমরা আমূল পরিবর্তন আনবো, এটি কিন্তু জামাত বারবার বলে আসছে। এখন বিষয় হচ্ছে জামাত এই কথা বললেই কি হবে? জামাত যদি শুধু সারাদিন ধরে একা একা চায়, এটা তো অন্য কাউকে চাইতে হবে, সরকারি দলকে তো চাইতে হবে। বিশেষ করে আমাদের বাংলাদেশে পরপর দুটি দল, ওয়ান বাই ওয়ান, কামস বাই টার্ন, তারা একের পর এক আসছে, আওয়ামী লীগ এবং বিএনপি। এখন এদেরকে তো সদিচ্ছা থাকতে হবে। বাংলাদেশের রাজনীতির যে গতিধারা, যে নোংরা পলিটিক্স হয়, এইটা পরিবর্তন করার জন্য এদের সম্মতি থাকতে হবে না, এদের সদিচ্ছা থাকতে হবে না? এদের তো আসলে নাই। এদের যদি সদিচ্ছা থাকতো তাহলে আরো বহু আগেই বাংলাদেশ পরিবর্তন হতো। তো যাই হোক, এই আশাই জামাত আমিরের যিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন, তিনি চিন্তা করলেন যে তাহলে আমাদের যে অভিজ্ঞতা আছে, সরকার যেহেতু গঠন করেছে, আমরা বিরোধী দল গঠনমূলক সমালোচনা করবো এবং সরকারি দলের সাথে দেশ গঠনে আমরা যেহেতু ভূমিকা রাখবো, সেহেতু আমার এই অভিজ্ঞতা
এটা সরকারি দলের যাতে কাজে লাগে, সরকার যাতে কাজে লাগাতে পারে, এই জন্য তিনি জামাত আমিরের কাছে মৌখিকভাবে তিনি একটা সম্মতি নিয়েছিলেন যে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এরকম কোনো চিঠি লিখবো কিনা যে আমার অভিজ্ঞতা যাতে সরকার কাজে লাগাতে পারে। তো জামাত আমির সহজ সরল ভাবে মৌখিকভাবে তিনি সম্মতি দিয়েছিলেন যে ঠিক আছে, তুমি তোমার যদি এটা পারো তাহলে তো খুব ভালো হয়, দেশের জন্য খুব ভালো হয়। তারা কিন্তু চিন্তা করেছে দেশের চিন্তা, তো দেশের চিন্তা করে মৌখিকভাবে সম্মতি দিয়েছেন। পরবর্তীতে যেটা হয়েছে, এই মাহমুদুল হাসান যেটা পরবর্তীতে ধরা পড়েছে, তার নিজেকে একজন মন্ত্রীর সমমর্যাদা দাবি করে সেখানে চিঠিটা লিখেছে। খেয়াল করবেন কিন্তু জামাত আমির কিন্তু মৌখিক সম্মতি দিয়েছে। চিঠিটা লিখেছে কে? পররাষ্ট্র উপদেষ্টা যিনি মাহমুদুল হাসান, তিনি তার নিজের পক্ষ হয়ে নিজের থেকে অতিরিক্ত শব্দ যেটুকু যোগ করেছে সেটুকু হচ্ছে যে তিনি পদায়ন চান, সেখানে একজন মন্ত্রীর পদমর্যাদা চান। এটা কিন্তু জামাত আমিরের সম্মতি ছিল না এবং তিনি এটা জানতেন না। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের বিবৃতি থেকে যেটা আমরা জানতে পারলাম যে এইটুকুতে জামাত আমিরের কিন্তু সম্মতি ছিল না। তো তিনি সেই চিঠি দিয়েছেন। চিঠিটা দিয়েছেন কবে? খেয়াল করবেন, 22শে ফেব্রুয়ারি, আজ থেকে কতদিন আগে? প্রায় 15 দিন আগে। এই চিঠি দেওয়ার পরে যখন জামাত আমির এটা জানতে পারেন, এই নিউজ কিন্তু ব্লাস্ট হওয়ার আগেই এই ধরনের ঘটনা ঘটে গেছে। আপনারা নিশ্চয় আজ থেকে আরো 8-10 দিন আগে এই খবর পেয়েছেন যে ব্যারিস্টার আরমানকে জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা নিয়োগ দিয়েছিলেন। এই খবর কিন্তু ওই সময় চাউর হয়েছিল, আপনারা সবাই জানেন। তার মানে কি, যখনই এই চিঠিটা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন তাদেরকে বলা হয়েছে যে এই ঘটনা, তখন জামাত আমির পুরা জানতে পেরেছেন। বিষয়টা জানার সাথে সাথে তখন জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে না, এটা তো হওয়ার কথা না, আমরা তো পদায়ন চাই নাই, আমরা জাস্ট রাষ্ট্রকে, সরকারকে সহযোগিতা করার জন্য, তার অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য তাকে কাজে লাগাতে পারেন, এই মর্মে আমরা সরকারের কাছে একটা প্রস্তাব দিয়েছি। এবং হ্যাঁ, এটা দিতেই পারে, বিরোধী দল এই জাতীয় প্রস্তাব সরকারের কাছে অবশ্যই দিতে পারে, তার দোষের কিছুই নাই। কিন্তু সমস্যা হচ্ছে তিনি মন্ত্রীর পদমর্যাদা চেয়েছেন। তো এটা জামাত আমির জানার পরে তাকে তাৎক্ষণিকভাবে সেখান থেকে সরিয়ে দিয়েছেন। এটা কিন্তু বেশ কয়েকদিনের, দেখুন অনেক পত্রিকায় রিপোর্টও হয়েছে এগুলো নিয়ে। এবং তার ওই জায়গায় মাহমুদুল হাসানকে সরিয়ে দিয়ে ব্যারিস্টার আরমানকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে এবং ওটা তাৎক্ষণিকভাবে কিন্তু পররাষ্ট্র সচিবকেও জানানো হয়েছিল। এই হলো মূলত বিষয়। এখন এই বিষয়ের গভীরে না ঢুকে, ডিটেলস না জেনে, বিস্তারিত না জেনে আসলে কাউকে সমালোচনা করা, কাউকে নিয়ে ট্রল করা, ইভেন কি জামাতের যারা দলীয় নেতাকর্মী আছেন তারাও না জেনে, আমি দেখলাম আজ সারাদিন ধরে অনেকেই বলছেন জামাতের আমির একজন সহজ সরল মানুষ, এত সহজ সরল ভালো নয়, তিনি নেকাপুকা মানুষ, তিনি বিরোধী দলেও দায়িত্ব পালন করতে পারবেন না। আরে ভাই, বিষয়টা তাকে বিস্তারিত জানতে হবে। যাই হোক, ঘটনাটা আসলে ওই জায়গায় মীমাংসা হয়ে গেছে। আজ থেকে প্রায় 14-15 দিন আগেই কিন্তু এটার সুরাহা হয়ে গেছে। হঠাৎ করেই আমাদের দেশের কিছু মিডিয়া, যারা জামাতের নাম শুনলেই যাদের এলার্জি আছে এবং দীর্ঘদিন ধরে, স্বাধীনতার 55 বছর ধরে যারা জামাতকে একটা ঘৃণ্য জীব হিসেবে এই সমাজে উপস্থাপন করতে চেয়েছে, সেই মিডিয়াগুলো কিন্তু এই কাজটা করেছে। দেখেন না আপনারা, জামাত ইসলাম এদেশে চুরি, ছিনতাই, যত অপকর্ম আছে, কোনো কিছুতেই কোনো সমস্যা নাই। কিন্তু তুলনামূলকভাবে কি আপনারা জামাতের লোকগুলোকে কাউকে ওইভাবে ধর্ষণ করতে দেখেছেন, ছিনতাই করতে দেখেছেন, চাঁদাবাজি করতে দেখেছেন, কাউকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করতে দেখেছেন? এগুলো কিন্তু আমরা দেখি নাই। বিচ্ছিন্ন 1-2টা ঘটনা ঘটতে পারে, সেটা পারিবারিক কলহের কারণে হতে পারে সেটা, কিন্তু দলীয়ভাবে এই ধরনের অপকর্মগুলো, টেন্ডারবাজি, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, খুন, ধর্ষণ, রাহাজানি, বিভিন্ন জায়গায় দখল, লুটতরাজ, টাকা পাচার, এগুলো কিন্তু জামাতের ভিতরে নাই। এই কাজগুলো করেছে কারা? বিগত দিনে যারা যে 2টি দল এই কাজটি করেছে, সেই 2টি দলের পক্ষ হয়েই আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো ওইগুলোকে মানে নাথিং করে, ওইগুলোকে নর্মালাইজ করে, জামাত যাতে তার এই সৎ নেতৃত্ব নিয়ে, তার এই সৎ মনোভাব নিয়ে এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে, কারণ তারা আসলে পরে অনেক কিছু অনেকের জন্য অসুবিধা হয়ে যাবে। এই জন্য মূলত তারা জামাতের পিছনে এইভাবে আঠার মতো লেগে আছে। মানুষের ভিতরে দানব হিসেবে জামাতকে প্রতিষ্ঠিত করার একটা চক্রান্ত, একটা খেলা তারা কিন্তু সবসময় খেলে গেছে। সুতরাং বাকি কাজটুকু বাংলাদেশের জনগণকে করতে হবে। বাংলাদেশের জনগণ কতটুকু সচেতন, তারা চোখ কান খোলা রেখেছে কিনা, তারা কার দ্বারা উপকৃত হচ্ছে, কার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশের জন্য কারা মঙ্গল চাচ্ছে আর কারা অমঙ্গল চাচ্ছে, দেশের বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে কারা জড়িত আর কারা জড়িত নয়, এই বিষয়গুলো যদি আমরা সচেতন ভাবে না দেখি এবং সিদ্ধান্ত না নিতে পারি, তাহলে এই দায়িত্ব অন্য কারো দিলে চলবে না। এই দায়িত্ব আমাদেরকেই বহন করতে হবে। রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে দলীয় প্রজেক্ট বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী তারেক জিয়া এবং মিথ্যা ক্রেডিট নিচ্ছেন জনগণকে ভুল বুঝে। মিডিয়াগুলো তাদের দখলে এক প্রকার প্রোপাগান্ডা করছেন। কথা বলছি ফ্যামিলি কার্ড নিয়ে। দর্শক, আপনারা জানেন যে ফ্যামিলি কার্ড লঞ্চ করা হয়েছে। তো বিএনপির লোকজনের মধ্যে খুশি আর খুশি, এই যে ফ্যামিলি কার্ড এসে গেছে। এখন আমাকে অনেকে ভিডিও পাঠাচ্ছে, আমাকে 3টে ভিডিও পাঠানো হয়েছে, বলছে যে ওই যে আমি বলেছি, হ্যাঁ আমি স্বীকার করছি, আমি নির্বাচনী প্রচারণায় সরাসরি জামাতের সমাবেশে যেও বলেছি ফ্যামিলি কার্ড ভুয়া, এবং ভিডিওতেও বলেছি ফ্যামিলি কার্ড ভুয়া। এবং আরো ভিডিও পাঠানো হচ্ছে যে আমির জামাত নিজে বলেছেন রাখ তোর ফ্যামিলি কার্ড। তো এখন দেখা গেছে যে সেই ফ্যামিলি কার্ড চালু হয়ে গেছে। এখন তারা বলছে এই যে দেখেন যে কি সব কথা দিয়ে কথা রাখে, তারেক রহমান মহান, অমুক তমুক। না, আসলে আবারও বলছে যে ফ্যামিলি কার্ড আসলেই ভুয়া। ওই ফ্যামিলি কার্ড বাস্তবায়নযোগ্য নয়, ফ্যামিলি কার্ড কোনো সমাধান নয়। এটা বিএনপির যে প্রতারণা, জনগণকে ভুল বুঝিয়ে ভোট নেয়ার, সে প্রতারণার একটা মঞ্চায়ন ছাড়া আর কিছুই নয়। কোনো কার্যকর ফ্যামিলি কার্ড বাস্তবায়ন হয়নি, লঞ্চ হয়নি, ওটা ভুয়া কথা। তাহলে কি হয়েছে? যেটা হয়েছে ওটা ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা। আসি আমি বোঝাচ্ছি। দেখেন, ফ্যামিলি কার্ড বা এ ধরনের কোনো মহা উদ্যোগ, এটা কিন্তু একটা মেগা প্রজেক্ট। কারণ বিএনপি যেটা চাচ্ছে, যা বলেছে নির্বাচন ইশতেহারে, ওটা যদি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাস্তবায়ন করতে হয়, তাহলে জিডিপির প্রায় 6% লাগবে, বছরে প্রায় 35,000 কোটি টাকা লাগবে।
এটা বাজেট ছাড়া এভাবে হুটহাট সিদ্ধান্ত নিয়ে করা সম্ভব নয়। তো আসলে যদি এটা কোনো মেগা প্রজেক্ট হিসেবে বাংলাদেশে এস্টাবলিশ করার চিন্তা থাকতো, ফ্যামিলি কার্ডের যদি কোনো কার্যকারিতা থাকতো, দীর্ঘমেয়াদে মানুষ যদি এর সুফল পেত, তাহলে জাতীয় সংসদে বিল উত্থাপন করে সবার সাথে আলাপ আলোচনা করে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা ঠিক করতো এবং যাচাই বাছাই এক্সপার্ট কমিটি অনেক কিছু থাকতো, তারপরে ফ্যামিলি কার্ড এটা স্টার্ট করতো। না, এরকম কিছু করেনি। সংসদ উত্থাপন শুরু হওয়ার আগেই কোন রকম একটা কার্ড বানিয়ে ফ্যামিলি কার্ড দিয়ে দিয়েছে। আবার ফ্যামিলি কার্ডে কি বলে যে ফ্যামিলি কার্ড আর টাকা যাবে নাকি বিকাশে, তাহলে কার্ডটা কি ভাই? তাহলে কার্ডের দরকার কি? কার্ড বানাতে ফাও কয়টা টাকা খরচ করেন কেন? আপনি বললেই তো হয় যে আপনার নাম ঠিকানা থাকবে, আপনি টাকা পাবেন, কিন্তু আপনি কার্ড শব্দটা বলেন কেন? এই কার্ডের টাকা যদি বিকাশ নগদে যায় বা রকেটে যায়, তাহলে আপনি কার্ড দিয়ে কি করবেন? বিকাশ নাম্বারটা ওখানে মুখ্য। তা আসলে এগুলো প্রতারণা। মূল হচ্ছে আগে সোশ্যাল সেফটি নেটের যে টাকা পয়সা ছিল, যেমন কেউ বেকার ভাতা পেত, কেউ বেকার ভাতা না, পঙ্গু ভাতা পেত, কেউ বৃদ্ধ ভাতা পেত, এরকম কিছু সোশ্যাল সেফটি নেট ছিল। প্রায় 47 লক্ষ কার্ড তো আগেই দেওয়া ছিল। ওইগুলোকে নতুন নাম দিয়ে জনগণকে দিয়ে একটা ভুয়া ক্রেডিট নিচ্ছে। তো এটা আরো কিছু বিষয় আছে, যে সরকারি কর্মকর্তাদের পে স্কেল দেওয়ার কথা, ওখান থেকেও টাকা এক্সপেন্ডিচার এটা রিডিউস করছে, আর অনেক বিষয় আছে। তো এটা ওভারঅল যে সিস্টেমে, মানে দলীয় একটা ইগো নির্বাচনী প্রচারণায় বলেছে হ্যাঁ আমরা ফ্যামিলি কার্ড দেবো, এখন এটা তো একটু দেখাতে হবে। তো এই দলীয় প্রজেক্ট বাস্তবায়ন করছে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে, যেটার কোনো এফেক্টিভনেস নাই। অর্থনীতিতে এটা একটা ফালতু প্রজেক্ট। আপনি যদি ইকোনমিক্স বুঝেন অথবা কোনো দক্ষ অর্থনীতিবিদকে জিজ্ঞেস করেন এই যে ফ্যামিলি কার্ড দিচ্ছে এগুলো কি, সে বলবে যে এটা একটা প্রতারণা, ফালতু জিনিস। কারণ কি? যে এটার কোনো কাঠামোগত দিক নাই, ফ্যামিলি কার্ডের বিষয়ে কোনো আইন নাই, কোনো ফিজিবিলিটি স্টাডি হয় নাই, অথবা এটা কিভাবে কি হবে, কতদিন চলবে, অর্থনীতির ভাষায় এর কোনো রোডম্যাপ নাই। এটা জাতীয় সংসদে উত্থাপন করা হয়ে থাকলে তারপরে এটা নিয়ে ব্যাপক পর্যালোচনা করা হলে একটা বিষয় আসতো। কারণ এগুলো যদি প্রকাশ্যে এরকম আলাপ আলোচনা করে তাহলে তো সবকিছু ফাঁস হয়ে যাবে। যে এভাবে বসিয়ে বসিয়ে কাউকে টাকা দেয়া, এটা অর্থনীতিতে মারাত্মক ক্ষতিকর। একদম শুধুমাত্র পঙ্গু এবং অতিবৃদ্ধ অচল মাল ছাড়া কাউকে বসিয়ে বসিয়ে টাকা দেওয়া যায় না। আপনি কাজ দেন, আপনি সেটা দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করেন, না আপনি বসিয়ে বসিয়ে টাকা দিবেন। এই ফাজলামি বিএনপি করছে, তারেক রহমান করছে। যে ফ্যামিলি কার্ড এটা হ্যাঁ নির্বাচনী প্রচারণায় কাজে লেগেছিল এবং অনেকে লোক দেখানোর প্রচার করছে। আসলে দিন শেষে ওই কয়েক কিছু লোক পাবেন, বা আগে যারা ওই বেকার ভাতা, পঙ্গু ভাতা কিংবা বৃদ্ধ ভাতা পেতেন, ওই তারাই ঘুরে ফিরে পাবেন, অথবা তাদের অনেককে না দিয়ে এই ছবি তোলার জন্য কিছু লোককে দিবে বস্তিতে বিভিন্ন জায়গায়, এ পর্যন্তই। কিন্তু এতে অর্থনীতির কোনো উপকার হবে না, মানুষের জীবনমানের কোনো উন্নতি হবে না, বরং এতে অর্থনীতিতে একটা নেতিবাচক প্রভাব পড়বে। তো বিএনপি ভোটে জেতার জন্য, ক্ষমতা আসার জন্য এভাবে গণবিধ্বংসী বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে এবং গণবিধ্বংসী কাজ করছে। এই ধরনের ফ্যামিলি কার্ডের মতো একটা ফালতু বিষয়ের মারাত্মক নেতিবাচক প্রভাব জনগণের উপর পড়বে। কারণ প্রকৃতপক্ষে যাদের প্রয়োজন এই সোশ্যাল সেফটি নেটের আন্ডারে, তারা বঞ্চিত হবে। কারণ তাদেরটা বঞ্চিত করে এখানে দিচ্ছে, টাকা পায় কোথায়? দেশে নাকি অর্থনৈতিক সংকট, রিজার্ভ নাকি কমে যাচ্ছে, জ্বালানি তেল নাই, ওইটা কেনার জন্য এখন অন্য হয়ে দৌড়দৌড়ি করছেন। তো সেখানে আপনি ফ্যামিলি কার্ড দিয়ে দিচ্ছেন। আরে ভাই, আপনি বলে কিছু কাজ দেন না, কয়েকজন বেকারকে বা ওই যাদেরকে কার্ড দিচ্ছেন তাদের ফ্যামিলি একজনকে একটা চাকরি দিয়ে দেন মাসিক বেতনে, ওরকম একটা উদ্যোগ নেন। তা পারেন না, আপনি আসছেন ফ্যামিলি কার্ড নিয়ে। আপনি এই একটা প্রশ্ন উত্তর দেন, বিনা কাজে কোন সুস্থ মানুষকে আপনি টাকা দেবেন কেন? এটাকে ভিক্ষা? আপনি কি বাংলাদেশকে একটা ভিক্ষুকের দেশে পরিণত করছেন? ডিজিটাল ভিক্ষাবৃত্তি কায়েম করছেন এই ফ্যামিলি কার্ড দিয়ে? এটা কিছু না, এইসব ফ্যামিলি কার্ড কিছু না, এটা স্টিল না ভুয়া। জনগণকে ভুল বুঝাচ্ছে যে আমি এই পেরেছি কিচ্ছু না, এটা কোনো নেসেসিটি নেই। 1 মাসের কম সময় ফ্যামিলি কার্ড দিতে পেরেছি, আজকে আমার জন্য ইমোশনাল দিন না। এই ইমোশন দেশকে অনেক পিছিয়ে নেবে, আপনি বুঝবেন কিছুদিন পর। এখন একটু একদম সাধারণ মানুষ যাদের শিক্ষা দীক্ষা নাই, তারা বুঝে না, তাদের বাহবা নিচ্ছেন, কিন্তু আপনি সিরিয়াসলি একদিন অনুতপ্ত হবেন। তো দর্শক, কারণ অর্থনীতিবিদরা যখন ধরবে, এমনকি তারেক রহমানের আশেপাশে এরকম কোনো দক্ষ যোগ্য অর্থনীতিবিদ নাই যে ফিউচার কোনো ক্রাইসিস প্রেডিক্ট করতে পারবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছেন এক ব্যর্থ ব্যবসায়ীকে। সে নিজের ব্যবসায় টিকাতে পারে না, সে বাংলাদেশের অর্থ ব্যবস্থা, মনিটারি পলিসি এগুলো কিভাবে টিকাবে? অতএব ভবিষ্যতে কোনো দুর্ভিক্ষের সম্ভাবনা থাকলে অথবা কোনো অঘটনের সম্ভাবনা থাকলে এটা প্রস্তুতি নেওয়ার জন্য তো আগেভাগে প্রেডিক্ট করতে হবে। এই প্রস্তুতি নেওয়ার যোগ্যতাও থাকবে না। দেন এরকম ফ্যামিলি কার্ডের নামে দলীয় ইগো বাস্তবায়ন করেন, বুঝবেন একটা পর্যায়ে যে আমি কতবার ভুল করেছি, আপনার ইমোশন কোথায় যায় তখন দেখবো। তার সরকার, প্রধানমন্ত্রী বলেন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এবং জনগণের কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণের কাজ 1 মাসের কম সময় শুরু করা হয়েছে। উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছুটা দেরি হলেও দেশের মানুষের ভাগ্য উন্নয়নের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কারো ভাগ্য উন্নয়ন হবে না, ভাগ্য খারাপ হবে। কারণ বসে বসে খয়রাত পেলে, ভিক্ষা পেলে তার ভাগ্য পরিবর্তন হয় না। যাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, মিডিয়ায় বিএনপির পিআর টিম ভিডিও বানিয়ে যেগুলো দখলকৃত মিডিয়ার মধ্যে প্রচার করিয়েছে, প্রত্যেকে কাজ করার সামর্থ্য রাখে, তাদেরকে আপনি কেন এই ভিক্ষা দিচ্ছেন?
একদিন বুঝবেন যে কতবার ভুল করেছেন। বলছিলাম ভারত থেকে সুখবর এসেছে এবং বিএনপির নতুন সরকার চমৎকার একটা সুরাহা বের করেছে। ভয়াবহ যে জ্বালানি সংকটের ব্যাপার আমরা দেখছিলাম, পাম্পে পাম্পে গেলে যে ভয়াবহ অবস্থা বিরাজ করছিল, এখন পর্যন্ত যে ভয়াবহ অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি, ঠিক সেই মুহূর্তে এরকম সুখবর যে ভারত থেকে প্রতি মাসে 15,000 টন জ্বালানি তেল আসবে। এর চাইতে ভালো খবর আর হতে পারে না। 71 টেলিভিশনের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে যে জ্বালানি সংকট মোকাবেলায় প্রতি মাসে 15,000 টন তেল দেবে ভারত। দেশে চলমান জ্বালানি সংকট মোকাবেলায় প্রতি মাসে 15,000 টন জ্বালানি তেল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। এরই মাঝে 2টি জাহাজে করে 30,000 টন ডিজেল দেশে এসে পৌঁছেছে। 30,000 টন অলরেডি চলে এসেছে। সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত এই তথ্য নিশ্চিত করেছেন। প্রতিমন্ত্রী জানান, বর্তমানে জ্বালানির বাজার নিয়ে কিছুটা অস্থিরতা থাকলেও এখনই তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। বাংলাদেশের চীনের রাষ্ট্রদূতের সঙ্গেও তিনি জ্বালানির সংকট নিয়ে আলোচনা করেছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের যে প্রভাব, সেই প্রভাবকে কাটিয়ে ওঠার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত তাতে রাজি হয়েছে এবং 30,000 টন ডিজেল অলরেডি চলে এসেছে বন্দরে। এই যে খবরটা, এই খবর যখন তৈরি হলো, মানে এই খবর যখন আমরা পাচ্ছি কিংবা এই খবরকে যখন আমরা উপভোগ করব, এরকম ভাবনা মাথার মধ্যে আসছে, তখন ওই যে প্রশ্ন ইন্ট্রোতে করেছিলাম, ভারত এই সিদ্ধান্ত, প্রণয় ভার্মা নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে তিনি কি এনসিপির সঙ্গে মিটিং করেছেন, মিটিং করে অনুমতি নিয়েছেন, অনুমতি নিলে কি লিখিত অনুমতি নিয়েছেন যে ভারত এই মর্মে তেল পাঠাতে পারবে, তারা ছাড়পত্র দিল? কিংবা বিএনপির এই যে জ্বালানি প্রতিমন্ত্রী তিনি বললেন, কিংবা জ্বালানি মন্ত্রী টুকু ভাই তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, তিনি কি এনসিপি নেতাদের অনুমতি নিয়েছেন? অনুমতি না নিলে তো বিপদ। কদিন পরেই তো তারা বলবে যে বিএনপি ভারতের দালাল, বিএনপি ভারতের দালালি করছে, দাসত্ব করছে, দেশ বিক্রির চুক্তি করছে ভারতের সঙ্গে, বিএনপি সরকারের পতনের আন্দোলন করো। তখন কি হবে? আমার মনে হয় যে তার চাইতে আগে ভাগে অনুমতিটা, এবং তাও লিখিত অনুমতি, এবং তারা সার্টিফাই করবে যে এই মর্মে সার্টিফাই করা যাচ্ছে যে বিএনপি সরকারের বিশেষ অনুরোধে আমরা আপাতত এই সংকটের সময় কয়েকদিন ভারত থেকে ডিজেল আমদানির অনুমতি দিচ্ছি। ব্যাপারটা মেটিকুলাস আপনার কাছে মনে হলেও ব্যাপারটা সেদিকে যেতে পারে। আপনি কবে না সুর শোনেন যে বিএনপি সরকারের বিরুদ্ধে এক শ্রেণীর অতি উৎসাহী রাজনীতিবিদ তারা বলে বসছে যে বিএনপি ভারতের আওয়ামী লীগের দেখাদেখি, বিএনপি ভারতের দাসত্ব করছে, ভারতের কাছে দেশকে বিক্রি করে দিয়েছে। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।